থেকে আমাদের স্যাটারডে ক্লাসটা হয়নি, সো ওটা মেকআপ ক্লাসটা আজকে হবে এবং আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স ওটা অনুযায়ী দেওয়া হবে। আমরা আমাদের লাস্ট ক্লাসে যে টপিকটা ছিলাম সেটারই আমরা হচ্ছে কন্টিনিউ করব। আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার 1-এ ছিলাম এবং যেখানে আমরা প্রিন্সিপাল গুলো অলরেডি স্টার্ট করেছিলাম এবং সেই প্রিন্সিপাল গুলো আজকে আরো একটু এলাবোরেটলি আমরা স্টাডি করবো, দেন আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আবার আপনাদের ওয়ারি হওয়ার কিছু নাই, এই প্রিন্সিপাল গুলোই আবার আমি যেটা করবো যেগুলো থেকে সাধারণত আমি কেস স্টাডি বেসড কোশ্চেন করি, so আপনাদেরকে কিছু কেস আমি নেক্সট ক্লাস আপনাদের সাথে শেয়ার করবো। তো যখন আপনারা কেস গুলো দেখবেন আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আমরা হচ্ছে কিভাবে এই প্রিন্সিপাল গুলো থাকলে প্রিন্সিপাল গুলো থেকে প্রিন্সিপাল গুলো কেস গুলো করে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে হুইচ প্রিন্সিপাল দে আর অ্যাকচুয়ালি বিলং। So we are on the chapter 1 from our reference book, that is Principles of Economics by Mankiw. If you want, আমরা যেটা বলেছিলাম যে আমরা চাইলে প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স বইটাও কিনতে পারি, আমাদের দুটোই একই পারপাসে সার্ভ করবে। এই বইটা একটু এলাবোরেট, ওটা হচ্ছে একটু জাস্ট একটু শর্ট, এইটা এছাড়া কোনো প্রবলেম নেই, যে কোনো একটা পারচেস করলে হবে। ম্যানকিউর ইকোনমিক মাইক্রো ইকোনমিক্সটা কিনলেই হবে। তো আমরা ছিলাম হচ্ছে 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এর আগে আমরা ওভারভিউটা স্টাডি করেছি। আচ্ছা, আমি কি রেকর্ডিং অন করেছি? রেকর্ডিং অন করেছি না? জি ম্যাম করছেন। আচ্ছা, কারণে যদি শুনতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবেন, হ্যাঁ, আর কোনো প্রবলেম হলে জানাবেন। ওকে, সো আমরা 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এ ছিলাম। আমরা দেখেছিলাম যে আমরা যে থিওরি গুলো পড়া শুরু করেছি, ওভারভিউটা যখন পড়েছি, ওভারভিউটা আমরা ইকোনমিক্স সম্পর্কে, দিস ইজ আ ভেরি বেসিক সাবজেক্ট which actually talks about how you can manage your unlimited funds with your limited resources. Then we find out it has two broader line, one is micro, another one is macroeconomics, and we are going to study about the economics in small scale, which is microeconomics. So in microeconomics we actually talk about how as an individual we take decision, or how as a farm or producer we take decision, and how we interact in the market. তো এই যে আমাদের কাজকর্ম এগুলোকে যখন আমরা ব্যাখ্যা করতে যাই, দেয়ার আর 10 প্রিন্সিপালস বিহাইন্ড ইট। তো এই 10টা প্রিন্সিপালের মধ্যে আমরা প্রথম যে 4টা প্রিন্সিপাল ছিল সেগুলো নিয়ে আমরা বেশি ফোকাস করবো, স্টাডি করবো, বিকজ ইটস অ্যাকচুয়ালি রিলেটেড উইথ মাইক্রো ইকোনমিক্স, and then the rest of the principles actually related with macroeconomics. So আমরা জাস্ট ওগুলা গো থ্রু করবো, বাট এগুলা ডিটেল আমরা জানবো ম্যাক্রো যখন আমরা করবো তখন সেই চ্যাপ্টার গুলোতে। So in first topic we studied about people faces trade off. আমরা এটা পড়েছি, আমি একটু আসবো, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি যে বইয়ের এটা কোথায় আছে। তো বইয়ের একদম হচ্ছে পেজ নাম্বার আমরা যেটা 2 বলছি, মানে চ্যাপ্টার সেকেন্ড পেজে আমাদের হচ্ছে প্রিন্সিপাল গুলো দেওয়া আছে, এবং প্রথম 4টা যে প্রিন্সিপাল, এই 4টা হচ্ছে কি আমরা খুব বেশি ফোকাস করবো, লাইক প্রিন্সিপাল 1 how people faces trade-off, principle 2 the opportunity cost, principle 3 rational people think at the margin, and the principle 4 that is uh, people respond to the incentive. তো আমরা এটার জন্য একটা স্লাইড শেয়ার করেছিলাম, আমি বলেছিলাম এটা আমার ক্লাস নেওয়ার সুবিধার জন্য একটা স্লাইড মেক করা, এটা আপনাদের টিমসে দেওয়া আছে, এটা থেকে আপনারা আইডিয়া নিতে পারেন যে আমার টপিক কোনটার পরে কোনটা আসে। বাট আই উড সাজেস্ট ইউ যে আমরা যাতে বই থেকে পড়ি, আমি বই থেকে পড়া পছন্দ করবো, কোশ্চেনও বই থেকে, এটা বলতে চাচ্ছি। বই থেকে পড়ে কনসেপচুয়াল লিখে আমি ডেফিনেটলি ভালো মার্কস দেবো। তো আমরা প্রিন্সিপাল গুলোতে চলে গিয়েছিলাম, আমরা অলরেডি প্রথম 4টা প্রিন্সিপাল পড়ে ফেলেছি, মানে প্রিন্সিপাল সম্পর্কে জেনেছি যে এই 4টা প্রিন্সিপাল হচ্ছে এই কিওয়ার্ডটার সাথে রিলেটেড, দ্যাট ইজ হাউ পিপল মেক ডিসিশন। অর্থাৎ বিভিন্ন সময় এখানে পিপল বলতে আমরা প্রডিউসার, ওই যে দুইজন যে ডিসিশন মেকারের কথা পড়েছি, প্রডিউসার অ্যান্ড ইন্ডিভিজুয়াল, দুজনের কথা বলছে যে আমরা বিভিন্ন সিচুয়েশনে হাউ উই আর গোয়িং টু মেক দ্য ডিসিশন। So there are 4 principles behind this keyword. The first of all, people faces trade-off. এটা বলতে আমাদের বোঝাচ্ছিল, তাহলে আমরা চলে যাই। পিপল ফেসেস ট্রেড অফ এটা বলতে আমাদের অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছিল? এটা বলতে বোঝাচ্ছিল, কারো মনে আছে পিপল ফেসেস ট্রেড অফ কি ছিল? এনিওয়ান? পিপল ফেসেস ট্রেড অফ কি ছিল? অনেকদিন আগে, 1 সপ্তাহ আগে ক্লাস করেছে, আই নো, ভুলে যাওয়ার কথা। তারপর কারো কি কিছু মনে আছে ট্রেড অফ কি ছিল এখানে? কিছু আচ্ছা, পেতে হলে ছাড়তে হয়, এটাই হচ্ছে পিপল ফেসেস ট্রেড অফ। ফারুক কাছাকাছি গিয়েছেন, সেকেন্ড প্রিন্সিপালটা বেশি অপশন ভালোভাবে থেকে বলে একটা দিয়েছেন। পছন্দ করা। এক্স্যাক্টলি, এই যে যিনি বলছেন অনেকগুলো থেকে একটা পছন্দ করা, আমি দেখতে পারিনি নামটা, খাদিজা বেবি বলেছেন।
এটা ঠিক জি ছিল, ম্যাম। মানে আমাদের হচ্ছে অনেকগুলো অপশন থাকে, তো এই অপশন গুলোর মধ্যে আমরা একটা চয়েস করি, বাকিগুলোকে ছেড়ে দিই, তাই না? তো এই যে অনেকগুলো অপশন থেকে একটা চয়েস করি, এটাকে আমরা বলছিলাম পিপল ফেসেস ট্রেড অফ। যেমন এখন আমার হাতে টাইম লিমিটেড, আমার হাতে দুইটা অপশন ছিল, আইদার আমি হাই প্রাইসের প্রোগ্রামে থাকতে পারি অথবা আমি ক্লাস নিতে পারি, আমাকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে। আমি দুটোই করতে পারবো না, হ্যাঁ, প্রোগ্রামেও থাকতে পারবো না বা ক্লাসও নিতে পারবো না, ডাইলেমাটা বোঝেন। হয়তো এখন অনেকে যে লাঞ্চ টাইম, লাঞ্চ করবে না ক্লাস করবে, এই যে একটা ডাইলেমাতে পড়ে গেছে। তো এই যে একটা ছেড়ে আর একটা কিন্তু করতে হচ্ছে, এটাকে আমরা বলছি পিপল ফেসেস ট্রেড অফ। দ্যাট মিনস সেম টাইমে উই হ্যাভ লটস অফ অপশন but we have limited resource to choose anyone. So এই জন্য লিমিটেড রিসোর্স দিয়ে আমরা যেকোনো একটা চুজ করি, তো এটাকে আমরা বলছি পিপল ফেসেস ট্রেড অফ। তো এখানে আমরা বলেছি যে আমাদের যে কোনো ডিসিশন এই ট্রেড অফের সাথে ইনভলভ হয়, এবং প্রত্যেকটা মোমেন্টে আমরা কিন্তু অনেকগুলো অপশন থেকে সবগুলো চয়েস করতে পারি না, যে কোনো একটা পছন্দ করি। কারণ আমরা এখানে বলেছি যে আমার হাতে কিছু ফিক্স টাকা আছে, তো আই হ্যাভ টু ডিসাইড আমি এটা দিয়ে আইসক্রিম কিনবো, না আমি এটা দিয়ে হচ্ছে গিয়ে দুইটা স্টোরি বুক কিনবো, বা আমার হচ্ছে গিয়ে এখন 1 ঘন্টা সময় আছে, এই 1 ঘন্টা সময় আমি ঘুমায় কাটাবো, না 1 ঘন্টা সময় আমি একটু স্টাডি করবো, ইটস টোটালি আপ টু মি। বা 1 ঘন্টা সময় ফেসবুক স্ক্রল করবো, ইটস টোটালি আপ টু মি। বাট 1 ঘন্টা সময় কিন্তু আপনি তিনটাই করবেন না, ঘুমাতেও পারবেন না, স্টাডিও করতে পারবেন না, ফেসবুকও স্ক্রল করতে, যে কোনো একটা অপশন চুজ করতে হবে। তো দিস ইজ কল্ড পিপল ফেসেস ট্রেড অফ। এটাকে আমরা শর্টকাটে এইভাবে বলেছিলাম, এট এ টাইম উই হ্যাভ লটস অফ অপশন but we can choose only one thing. This is called people faces trade-off. তো দেন আমরা দেখেছিলাম অ্যাজ এ ইন্ডিভিজুয়াল বলেন উই আর ফেসিং ট্রেড অফ, অ্যাজ এ প্রডিউসার মানে যারা প্রোডাক্ট তৈরি করে তারাও ট্রেড অফ ফেস করে, ইনফ্যাক্ট সোসাইটি অর গভর্নমেন্ট অর অ্যান অর্গানাইজেশন দে আর ফেসিং ট্রেড অফ টু, and they are facing trade-off between efficiency and equality. Efficiency কি ছিল, কিছু যদি না বোঝার পর সোজা বাংলায় মনে রাখবেন, এফিসিয়েন্সি কে যদি নাউনে নিয়ে আসি, ইটস কল এফিশিয়েন্ট। অর্থাৎ সোসাইটির রিসোর্সটা যদি সবার যতটুকু দরকার সেই অনুযায়ী যদি ডিস্ট্রিবিউট করে দিই, এটাকে বলে এফিসিয়েন্সি। যেমন আমাকে এটা এইভাবে বলি যে when societal resources actually distribute in that way so that society can get most of from its scarce resources, অর্থাৎ সবচেয়ে বেশি বেনিফিট পায়। যেমন আমরা এটা একটা ছবি দেখেছিলাম, আমি এখন ওখানে যাবো না। এফিসিয়েন্সি বলতে এরকম বোঝাচ্ছে যে যার যা নিড সেই অনুযায়ী যদি সাপোর্ট দেওয়া হয়। যেমন ধরেন আমার ক্লাসে কিছু স্টুডেন্ট থাকতে পারে যে ফার্স্ট লার্নার, সে দ্রুত লার্ন করবে, কেউ থাকতে পারে একটু স্লো লার্নার, একটু স্লোলি সে লার্ন করবে। তো আমি যদি ফার্স্ট লার্নারকে যে সময়টুকু দিলাম বোঝানোর ক্ষেত্রে একটা টপিক, স্লো লার্নারকেও যদি সেম টাইম দিই, দুজনকে একই সাথে শিখবে? দুজন কিন্তু একই সাথে শিখবে না। কিন্তু যদি আমি ধরেন ফার্স্ট লার্নার, তাকে যতটা সময় দিলাম, স্লো লার্নারকে তাকে আর একটু বেশি সময় দিলাম, তখন দেখুন দুজনে কিন্তু ইকুয়ালি লার্নিংটা তাদের হবে। তো এই যে যার যতটুকু দরকার সেই অনুযায়ী রিসোর্সটাকে ডিস্ট্রিবিউট করাকে বলে এফিসিয়েন্সি। আর ইকুয়ালিটি কি, নামই বলে দিচ্ছে হোয়াট ইজ ইকুয়ালিটি। ইকুয়ালিটি মিনস ডিস্ট্রিবিউট ইকুয়ালি দ্য সোসাইটাল রিসোর্সেস টু এভরিওয়ান। একদম ইকুয়ালি সবাইকে যখন রিসোর্স দিয়ে দেবেন, সেটাকে আমরা বলছি ইকুয়ালিটি। সাপোজ আমার কাছে এখন, ফর এক্সাম্পল, আমার হাতে 10টা চকলেট আছে, আমার সামনে 10 জন স্টুডেন্ট আছে, আমি সবাইকে একটা করে চকলেট দিলাম, দিস ইজ কল্ড ইকুয়ালিটি। আর এফিসিয়েন্সি কি হবে, যে ধরেন আমার হাতে 10টা চকলেট আছে, আমার সামনে আমার 10 জন স্টুডেন্ট আছে, কিন্তু এর মধ্যে 5 জনের ক্ষুধা নেই, তারা চকলেট খেতেও পছন্দ করে না, তাদেরকে দিলাম না। আর বাকি 5 জন তারা হাংরি এবং দে লাভ চকলেট, তো আমি তাদেরকে চকলেট গুলো দিলাম। দিস ইজ এফিসিয়েন্সি, অর্থাৎ যার দরকার যতটুকু দরকার সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট করা, দিস ইজ এফিসিয়েন্সি। তো আমরা দেখেছিলাম যে ফর এক্সাম্পল সোসাইটি বা গভর্নমেন্ট যারা অনেক বড় হায়ার অথরিটি, আমরা ভাবি যে তারা মনে হয় এই ধরনের প্রবলেম ফেস করে না, বাট দে আর ফেসিং ট্রেড অফ টু, and they are facing trade off between efficiency and equality. এফিসিয়েন্টলি তারা দিবে রিসোর্সটা নাকি সবার জন্য সমানভাবে দিবে, এটা। তো এটাই ছিল বিষয়। দেন নেক্সট যেটা ছিল, যেটা আমাকে শুরুটা ফারুক বলছিলেন, মোর ফারুক, আমি যখন জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ পিপল ফেসেস ট্রেড অফ, উনি বললো যে কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে। বলছেন যে আপনি সেকেন্ড প্রিন্সিপালটা বলে ফেলছেন। তো এইটাই হচ্ছে আমার সেকেন্ড প্রিন্সিপাল। এটার একটা সুন্দর নেম আছে, ইটস অপরচুনিটি কস্ট। অর্থাৎ প্রতি মুহূর্তে আমরা যে একটা চয়েস করছি, এটার জন্য কিছু ছেড়ে দিচ্ছি, যেগুলো ছেড়ে দিচ্ছি দ্যাটস মাই অপরচুনিটি কস্ট। সো দ্য সেকেন্ড প্রিন্সিপাল ইজ দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট। অর্থাৎ আপনি কোনো কিছু পাওয়ার জন্য যা যা ছেড়ে দিচ্ছেন, দ্যাটস ইয়োর অপরচুনিটি কস্ট। অ্যান্ড ইউ অলওয়েজ ক্যালকুলেট দ্য অপরচুনিটি কস্ট, and ক্যালকুলেটিং দেন ইউ আর টেকিং ইউর ডিসিশন। আপনি হয়তো বুঝেন না, বাট ইউ আর অলওয়েজ ডুইং, সবসময় এটা করেন। লেটস সে
আমি হচ্ছে গিয়ে ধরেন এখন আপনার হাতে দুটো অপশন আছে, যে আপনি এখন ক্লাস করতে পারবেন আর আপনি এখন খুব সুন্দর সাউন্ড একটা ন্যাপ নিতে পারবেন। বাট আপনার কাছে মনে হচ্ছে যে কোনোভাবে ক্লাসে জয়েন হয়ে বসে দেখতে হবে, এখানে একটা অ্যাটেন্ডেন্স আছে, এটা আমার জন্য ইম্পর্টেন্ট। আর ঘুমালে কিন্তু আমি ওই অ্যাটেন্ডেন্সটা পাবো না, বা আমার জন্য ওটা বেনিফিশিয়াল না। এই যে আপনি আহ, চিন্তা করে দেখেন যে আপনি কি করছেন, আপনি এই ক্লাস করার জন্য আপনি আপনার ঘুমানোটাকে স্যাক্রিফাইস করছেন, দ্যাট স্লিপিং ইজ ইয়োর অপরচুনিটি কস্ট। আর এই যে আপনি ক্লাসটা করছেন, এইটা হচ্ছে আপনার ট্রেড অফ, ওই যে দুটার মধ্যে আপনি চয়েস করলেন। তো এটাই বলছিল অপরচুনিটি কস্ট। রিয়েল লাইফও এরকম, যে আমরা আমাদের যখনই আমরা কোনো ডিসিশন নেই না কেন, ইটস অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ কস্ট অ্যান্ড বেনিফিটস অফ অল্টারনেটিভ চয়েস। অর্থাৎ আমার যে আদার্স যে চয়েস গুলো থাকে, সেটা কস্ট এবং বেনিফিটটা চিন্তা করি। যেমন এই যে আমি বলছিলাম যে এখন আমি ক্লাস নিতে পারতাম এবং যে একটা প্রোগ্রামে থাকতে পারতাম, আমি দেখলাম আমার কস্টটা কি, যে এই ক্লাসটা হচ্ছে কস্ট হবে, এবং বেনিফিটেড আমি কোনটা থেকে বেশি হবে, আমি ক্লাসটা নিলে বেশি বেনিফিট হবে, আমি ক্লাসে আসছি। তো এই ডিসিশনটা চিন্তা করেই কিন্তু আমি আসি, আদারওয়াইজ কিন্তু আমি যদি এই চিন্তা কিন্তু আমি ক্যালকুলেশন করে কলম হাতে নিয়ে করিনি, এটা জাস্ট মনে মনে ক্যালকুলেশন করেছি, নামাটা বেশি ইম্পর্টেন্ট। এই যে আমরা যখন মানে অ্যাকশন মাইন্ডে জিনিসগুলো চিন্তা করে ফেলি, এটাই অপরচুনিটি। এবং ইন্টারেস্টিংলি আমরা আমাদের প্লিজ আপনার ভয়েস শোনা যাচ্ছে না। আমি তো নড়ছিলাম এটা একটা সমস্যা, জুমে এখন এটা দেখেছি, নড়াচড়া করলে ভয়েস আনক্লিয়ার হয়ে যায়। তো সব একদম। আচ্ছা, তো যেটা বলছিলাম, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? জি মিস। আচ্ছা, নড়াচড়া করলে প্রবলেম হয় তারপরেও বলবেন, তাহলে আমি একটু কেয়ারফুল থাকবো। সো আমরা আমাদের প্রত্যেকটা ডিসিশনে অপরচুনিটি কস্ট বেসিসেই নিই, যে আমি কি গিভ আপ করবো, যেটা করলাম। যেমন লাস্ট ক্লাসে আমি রেকর্ডেড ভার্সন ক্লাসটা দেখছিলাম, আমি আপনাদের ক্লাস করার সরি আপনাদের এই হায়ার স্টাডিজে আসার অপরচুনিটি কস্ট দেখিয়েছিলাম, যে ওয়াই আপনি কেন 4 বছর ওয়েস্ট করে আপনি বিবিএ ডিগ্রিটা নিচ্ছেন। So, আমরা ওই সময় দেখেছিলাম যে ইয়েস, এটার অপরচুনিটি কস্ট হচ্ছে আপনার 4 বছর ডিগ্রি নেওয়ার থেকে অনেক বেশি। সো সরি, মানে আপনি 4 বছর ডিগ্রি নিলে আপনার যেটা বেনিফিট, সেটা ওইটা অপরচুনিটি কস্টের তুলনায় অনেক বেশি। সে কারণে আমরা কিন্তু ইউনিভার্সিটি ডিগ্রিটা নিচ্ছি, এটাই বলছি, যে এই এক্সাম্পলটারই ব্যাখ্যা দিয়েছিলাম। ঠিক আছে, তো তারপর আমরা চলে যাব হচ্ছে ম্যাম একটা আমাদের। কোয়েশ্চেন ছিল আমার। হ্যাঁ, অবশ্যই। Yes, নিব, ম্যাম বলেন। অপরচুনিটি কস্টটা কি আমার লিমিটেড রিসোর্সের কারণে তো ক্রিয়েট হয়, তাই না? হুম হুম হুম, এটাই কোশ্চেন ছিল, লিমিটেড রিসোর্সের কারণে ক্রিয়েট হচ্ছে কিনা। জি ম্যাম। আচ্ছা, জি জি। হ্যাঁ, অপরচুনিটি কস্ট ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে যে আপনার মানি বলেন, হেলথ বলেন, আপনার অ্যাসেট বলেন, টাইম বলেন, অল আর লিমিটেড। তাতে লিমিটেড টাইমের মধ্যে তো নিশ্চয়ই ওই যে বললাম যে ঘুমাতেও পারবেন না, আবার ক্লাসও করতে, আবার লিমিটেড টাইমের আনলিমিটেড টাকা দিয়ে তো আপনি আহ আপনার হচ্ছে আইসক্রিমও কিনতে পারবেন না, আবার একটা স্টোরি বুক, যে কোনো একটা চয়েস করতে হবে। তবে একটা বিষয় আছে, প্রথম দুইটা প্রিন্সিপাল হচ্ছে একটা আর একটার অল্টারনেটিভ। বুঝতে পেরেছেন, মানে কেস গুলো খুব এই জন্য একটু ট্রিকি হয়েছে, যে একটা আর একটার অল্টারনেটিভ এরকম। আবার 3 নম্বর প্রিন্সিপাল 4 নম্বর প্রিন্সিপাল খুব কাছাকাছি, মনে হয় যে একটা আর একটার অল্টারনেটিভ এরকম টাইপস এর মধ্যে হবে। আচ্ছা, তো এবার আসি 3 নম্বর প্রিন্সিপাল, একদম সহজ বাংলায় বুঝবো প্রথমে। কি বলছে, রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন। অবশ্যই খাতা কলম নিবেন এবং প্রিন্সিপাল 3 লিখে ফেলেন। রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন, আমার থার্ড প্রিন্সিপাল যেটা, এটা হচ্ছে সেটা। রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন। আচ্ছা, রেশনাল পিপল কারা, এটা ডেফিনেশন আসবে, তার আগে আমি একটু বলি রেশনাল পিপল কারা। রেশনাল পিপল হচ্ছে আমি আপনি সবাই। বিশ্বাস করেন, ইকোনমিক্স বলছে আমরা সবাই রেশনাল। রেশনাল পিপল হচ্ছে তারা যারা সর্বদা নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়। এখন আপনার মনে হবে ম্যাডাম এটা কি বলেন, আমি তো কোনোদিন আমার জন্য ভালো সিদ্ধান্ত নেই, আমি সব ভুল সিদ্ধান্ত নেই। আমাদের কিন্তু এরকমই মনে হয়, বাট ইকোনমিক্স বলে না। ওই সিচুয়েশনটা বুঝুন, ওই মুহূর্তে, ওই সময়ে, ওই সারাউন্ডিংসে ওটাই আপনার জন্য বেস্ট ডিসিশন ছিল, এটার জন্য আপনি নিয়েছেন। লেটস সে গতকাল আপনি আহ ধরে নিচ্ছি গতকাল আপনি ইউনিভার্সিটি থেকে 1টার সময় বিআরটিসি বাস ধরে বাসায় চলে গেছে। হ্যাঁ, এখন আমরা হিসাব করে আমার কাছে মনে হচ্ছে যে না, হাতে তো ভুল ডিসিশন নিয়েছেন আপনি। 1টা 45 পর্যন্ত ওয়েট করে ইউনিভার্সিটির বাসে আপনি যেতে পারতেন।
ফ্রি অফ কস্ট যেতেন, সেখানে আপনার বিএটিসি করে বাসে করে যেতে 20 টাকা খরচ হয়েছে। বাট ওই মোমেন্টে দেখেন আপনার কাছে মনে হয়েছে যে আমি একটার সময় যদি বাসে করে চলে যাই আমি টাইম সেভ করতে পারবো, আমি জ্যামটা অ্যাভয়েড করতে পারবো, আমি এসি বাসে করে যেতে বললে এসি বাসে যেতে বলছে আমি 20 টাকা স্পেন্ড করতে পারি। So, ওই মুহূর্তে ওইটা আপনার জন্য বেস্ট ডিসিশন ছিল, দ্যাটস ওয়াই আপনি ওই ডিসিশন নিয়েছেন। মোমেন্ট চেঞ্জ, সিচুয়েশন চেঞ্জ, ওর পরে হয়তো অন্যরকম ডিসিশন আসতে পারে, বাট ওই মুহূর্তে ওটা আপনার জন্য বেস্ট ডিসিশন ছিল, এই জন্য আপনি ওটা নিয়েছেন। এটাই হচ্ছে রেশনাল পিপল। এবং আমরা একটা কথা বলি না যে আমি যদি অতীতে ফিরে যেতে পারি, ওই ওই সময় ভুল ডিসিশন নিয়েছিলাম। কারণ অনেকেই বলতে শুনি যে এই যদি ক্লাস 8-এ ব্যাক করতাম একটু ভালো করে পড়তাম, বা ক্লাস 10-এ ব্যাক করলে একটু ভালো করে এসএসসি এইচএসসি তার একটু ভালো করে পড়ে এক্সাম দিতাম। বিশ্বাস করেন আপনাকে যদি আবার এসএসসি এইচএসসি এর সময় ব্যাক করে না হয়, সেম সিচুয়েশন ক্রিয়েট করা হয়, সেম টাইমে না হয়, আপনি যেই রেজাল্ট করেছেন, যেই মিস্টেক গুলো করেছেন, সেম ওটাই করবেন। কোনো চেঞ্জেস হবে না, এটাই আমি বলতে চাই। So, অতীত কখনো যে বলে না ঠিক করা যায় না, কারণ হচ্ছে এইটাই, কারণ আপনি ওই সময় আপনার জন্য বেস্ট ডিসিশনটা নিয়ে ফেলছেন ওই সিচুয়েশন। ওই এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম আমার বন্ধু কালকে 1:45 পর্যন্ত ওয়েট করে বাসে করে গেছে, আর আমি কিন্তু এসি বাসে চলে গেছি। ও কি রেশনাল পিপল? হ্যাঁ, ও রেশনাল পিপল। ওর সিচুয়েশনে আপনি নাই, ওর জায়গা থেকে ও বেস্ট ডিসিশন নিচ্ছে, আপনি আপনার জায়গা থেকে বেস্ট ডিসিশন। কথাটা কি বুঝতে পারছেন? তো দিস ইজ কল রেশনাল পিপল। এখন দেখি রেশনাল পিপল এর ডেফিনেশন কি দিয়েছে। আমার খুব পছন্দের কিছু কোশ্চেন হচ্ছে এরকম ছোট ছোট কিছু প্রশ্ন করা, যে হু আর রেশনাল পিপল, আর এরকম একটা প্রশ্ন করা, আর ইউ এ রেশনাল পিপল, তখন আপনি অ্যান্সার দিবেন যে ইয়েস আই এম রেশনাল পিপল বিকজ আই এম ডুইং দিস দিস দিস, এরকম টাইপস এর কিছু। তো এরকম ছোট ছোট ডেফিনেশন গুলো একটু কেয়ারফুলি দেখবেন। তো দেখেন রেশনাল পিপল কি বলেছে। বলছে যে rational people are them who systematically and purposefully do the best they can achieve their objective। সুন্দর একটা কথা বলছে। আবার বলছি রেশনাল পিপল, আমি মোস্ট প্রবাবলি এটা লিখিয়ে দিয়েছি, তাই না? ক্লাসে লিখিয়েছি না নাকি অনলাইন ক্লাসে লিখাচ্ছিলাম? জি লিখছি ম্যাম। আমি এটা, এই জন্য বললাম। আচ্ছা, তো কি বলছে, রেশনাল পিপল আর দেম হু সিস্টেমেটিক্যালি এন্ড পারপাসফুলি ডু দ্য বেস্ট দে ক্যান অ্যাচিভ ফর দেয়ার অবজেক্টিভ। বা একটু চেঞ্জ করে বলি, টু অ্যাচিভ দেয়ার গোলস, একই কথা। সিস্টেমেটিক্যালি কি, ওই যে বললাম যে নিয়মতান্ত্রিক ভাবে, এবং পারপাসফুলি ভাবে কি, যে তার পারপাসটা সার্ভ করবে, দিয়ে তার জন্য ওই সিচুয়েশনে সে তার সবচেয়ে বেস্ট ডিসিশনটা নিতে, তাকে আমরা বলছি রেশনাল পিপল। আচ্ছা, রেশনাল পিপল থিঙ্ক অ্যাট দ্য মার্জিন। আমি একটা খুব সুন্দর এক্সাম্পল দিই, হ্যাঁ? সেটা হচ্ছে এই বইয়ের এক্সাম্পলটা দেওয়ার আগে আমি আমার মতো করে দেখি। হ্যাঁ? এখন ধরেন কালকে কালকে টিউসডে, ধরেন আপনাদেরকে কালকে ইউনিভার্সিটিতে আসার পর বলা হলো যে একটার সময় আপনাদেরকে ফ্রি অফ কস্ট লাঞ্চ দেওয়া হবে, তারপরে এসি বাসে করে নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাবে জান না, বাসা ইউনিভার্সিটির কাছে কোনো পার্ক থাকলে সেখানে নিয়ে যাবে, তারপর ওখানে আপনাদেরকে লাঞ্চ প্রোভাইড করা হবে। কেউ অ্যান্সার করবে না, আমি যে যে কোশ্চেন গুলো সিচুয়েশন বলছি সেটা জাস্ট ইমাজিন করেন। তো আপনাদেরকে বলা হলো যে এসি বাস দেওয়া হবে, এসি বাসে করে জিন্দা পার্ক যাবেন, জিন্দা পার্কে যে লাঞ্চ করবেন, লাঞ্চ করে হচ্ছে গিয়ে ওখানে আপনাদের জন্য একটা মুভি শো করা হবে থিয়েটারে, সুন্দর প্রজেক্টর দিয়ে সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে মুভি টুভি দেখায়। 5টার মধ্যে আবার ওই এসি বাসে করে বাসার কাছে নামাই দিবে। কেউ উত্তর দিবেন না, মনে মনে সবাই চিন্তা করেন তো এই চান্স কেউ মিস করবেন? কেউ বলবেন যে না আমি যাবো, কোনো কষ্ট নেই, কিচ্ছু নেই, ক্লাসও নেই, ক্লাসও মিস হবে না। দেখেন এই সিচুয়েশনে আমাদের কাছে বেস্ট ডিসিশন, আমাকে ফ্রি বাসে করে নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, সমস্যা কি? আমাকে ফ্রি লাঞ্চ দিচ্ছে, আমি এনজয় করছি, আমি ফ্রেন্ডসদের সাথে বসে একটা মুভি দেখছি, এনজয় করছি। তখন কিন্তু আমার মনে হবে না যে আমার মিড টার্ম কাছে কাছে চলে আসে, আমি একটু পড়ি বাসায় যায়। ওই সিচুয়েশনে আপনার জন্য ওইটাই বেস্ট ডিসিশন। এখন সবাই কিন্তু আমরা এই কাজটা করবো যে না আমরা বাসে করে এসি বাসে করে, কেউ কিন্তু বলবেন যে না ঠিক আছে আমি বাইরের বাসে করে যাচ্ছি, কেউ কিন্তু এটা বলবেন না যে না আমি লাঞ্চ করবো না সবাই, বা কেউ কিন্তু এটা বলবে না যে না মুভি দেখবো। সবাই কিন্তু দেখেন ওই সিচুয়েশন মনে হবে যে এটা বেস্ট ডিসিশন। আচ্ছা, আর একটা এক্সাম্পলে যাই। ধরেন আপনাদের ক্যান্টিনে কি পাওয়া যায়, আপনাদের ক্যান্টিনে সিঙ্গারা পাওয়া যায়, সিঙ্গারাটা খুব মজা। এখন বললো সিঙ্গারার দাম হচ্ছে, করে দিল হচ্ছে ধরেন সিঙ্গারার দাম করে দিল হচ্ছে 1 টাকা, 1 টাকায় 5টা সিঙ্গারা পাওয়া যায়, জান এরকম করলো। আমরা যারা সিঙ্গারা খাই তারাও কি পারচেস করবো, যারা খাই না তারাও পারচেস করবো না?
আবার দেখেন এটার দাম বেড়ে গেল, বললো যে একটা সিঙ্গারার দাম এখন 50 টাকা। কয়জন 50 টাকা দিয়ে একটা সিঙ্গারা কিনে খাবেন বলেন তো? 5 টাকার সিঙ্গারা 50 টাকা দিয়ে কেউ কিনে খায়? বলবেন যে দূর, তার থেকে টঙে চলে যাবে। তার মানেটা কি দেখেন, দাম কমলে আপনি কিন্তু চাহিদা বাড়াই দিচ্ছেন, মানে তাদের ডিমান্ড যাই থাকুক না কেন আপনি ডিমান্ডটা বাড়াই দিচ্ছেন। বাট দাম যখন, সরি, দাম কমলে আপনি একটা ডিমান্ডটা বাড়াই দিচ্ছেন, বাট দাম যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু আপনি ডিমান্ডটা কমাচ্ছেন। এবং দেখেন এটা ইউনিভার্সাল রুলস। আপনি আহ আপনার সিজিপিএ 4/4 হোক আর আপনার সিজিপিএ 2 হোক, বা আপনার হচ্ছে আপনার বাসা নারায়ণগঞ্জ হোক আর আপনার বাসা ঢাকা হোক, আপনার সিঙ্গারার দাম 50 টাকা হলে আপনি সিঙ্গারা খাবেন না, বাট সিঙ্গারার দাম 1 টাকা হলে আপনি ঠিকই সিঙ্গারা কিনে খাবেন। তো হিয়ার ইজ দ্য, দেখেন সবাই কিন্তু সেম সিচুয়েশনে একই ডিসিশন নিচ্ছে। এটাই বোঝাচ্ছে যে সেম সিচুয়েশনে উই আর টেকিং দ্য সেম ডিসিশন। তো রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন বলতে বোঝায় at the same situation we are taking the same decision. That's it. কিছু না, একই সিচুয়েশনে ফেলে দিলে আমরা সবাই একই ডিসিশন নেব। তো যদি একই সিচুয়েশনে ফেলে যে আমাদেরকে সবাইকে ফ্রি লাঞ্চ দিচ্ছে, আমরা সবাই ফ্রি লাঞ্চ নিতে যাব। যদি এখন সিঙ্গারার দাম 5 টাকার জায়গায় 50 টাকা হয়, আমরা কেউই পারচেস করবো না। আবার 50 টাকা থেকে যদি 1 টাকা হয়ে যায়, আমরা ঠিকই সবাই পারচেস করবো। বা লেটস সে ধরেন এখন ফ্রি ইন্টারনেট দিল, ফ্রি ইন্টারনেট অফার করলো, ধরেন প্রত্যেকটা টেলিকমিউনিকেশন কোম্পানি আপনাকে ফ্রি ইন্টারনেট অফার করলো এবং দে আর অফারিং যে লেটস সে রাত 10টার পর থেকে আপনি একদম ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। আপনি দেখবেন যে আমরা সবাই রাত 10টায় না ঘুমাই বসে বসে ইন্টারনেট ব্যবহার করি। Because ওই সিচুয়েশনটা আমার জন্য বেস্ট ডিসিশন। খুব কম মানুষই আছে যে বলবে যে না আমি এগুলা অ্যাভিল করবো, ফ্রি অফ কস্ট এগুলো নিব না। তো এই যে সেম সিচুয়েশন আমরা সেম কাজটা করি, এটাকে বলে রেশনাল পিপল থিঙ্ক এট দ্য পার্সন। এবং সবাই সেম সিচুয়েশন সেম কাজটা করে বলেই পণ্যের দাম বাড়লে, অর্থাৎ when price of product increases we demand less, or when the price of product decreases we demand more। এই জিনিসটা হয়, এটা কেউ কাউকে বলে দেয় না যে সিঙ্গারার দাম 5 টাকা থেকে 50 টাকা হয়েছে তুমি কিনো না, কেউ কাউকে বলে না, কিন্তু আমরা কিন্তু একই ডিসিশন। এই ঘটনাটাই ঘটে। তো এটাই এখানে একটা এক্সাম্পল বলছে যে দেখেন আপনারা, আপনি যদি আপনার বন্ধু বান্ধবীর দিকে তাকান আপনার স্কুলের বা কলেজের, দেখবেন যে মোস্ট অফ দেম দে আর গেটিং ইন দ্য হায়ার স্টাডিজ। কেন? এই এক্সাম্পলটি এখানে দেওয়া হচ্ছে, তারা সবাই ক্যালকুলেশন করেছে যে ইফ দে আর ইন কলেজ নাও, বা ধরেন তারা যদি আর হায়ার ডিগ্রি পার্সু না করে, তাদের কিন্তু আর মানে ইনকাম ইনক্রিজ করার পসিবিলিটি খুবই কম। বাট আপনি যখন একটা ডিগ্রি নিবেন আফটার 4 ইয়ার্স দের ইজ পসিবিলিটি যে আপনি ভালো কিছু করবেন। তো এই জিনিসটা আমরা সবাই একই রকম চিন্তা করছি, এই জন্য দেখবেন যে মোস্ট অফ দেম তারা কিন্তু এডুকেশনে চলে আসে। আচ্ছা, যেমন আমি আর একটা এক্সাম্পল দিতে পারি, যেমন হচ্ছে গিয়ে আমি একটা আমার ইয়াতে বলছি আজকে আমার, তারা আমাকে ইনফর্ম করেছেন আমার মোস্ট অফ মাই কলিগস দে আর টেকিং অনলাইন ক্লাসেস। আজকে কিন্তু আমাদের বিজনেস স্কুলে ক্লাস নেই, রুটিনে ক্লাস নেই, কিন্তু আমরা কেন অনলাইন ক্লাস নিচ্ছি? কারণ আমাদের কারোর না কারো মেকআপ ক্লাস আছে, মিস হয়ে গেছে, অ্যাডভান্স ক্লাস নিতে চাচ্ছি। দেখেন আমার জন্য এটা খুবই বেনিফিশিয়াল যে অনলাইনে সব স্টুডেন্টকে আমি একসাথে সুন্দর করে নিয়ে আসতে পারবো। ইন পার্সন ক্লাসে কিন্তু আনাটা আমার জন্য ডিফিকাল্ট হতো। ইন পার্সন ক্লাসে আমি 54 অ্যাটেন্ডেন্স পেতাম না একটা ক্লাস, কিন্তু অনলাইন ক্লাস আমার পক্ষে পাওয়া সম্ভব। তো এই যে সবাই কিন্তু একই চিন্তা করেছে, এই যে যে চিন্তাটা আমি বলছি আমার বাকি টিচাররা একই চিন্তা করেছে যে আমি অনলাইনে গেলে, অফলাইনের তুলনায় অনলাইনে গেলে আমি বেশি স্টুডেন্টকে ক্যাচ করতে পারবো এবং তাদেরকে ক্লাস আনতে পারবো। আমি অনলাইন ক্লাসে যাই যেটা আমার এক্সট্রা ক্লাস। এটাই অ্যাজ এ ম্যানেজার, যখন ধরেন কথার কথা একটা ম্যানেজার 2টা প্রোডাক্ট লঞ্চ করেছে, একটা ধরলাম আইসক্রিম, আর একটা হচ্ছে গিয়ে, আমরা একটু পজ করি, আমরা আসছি, ব্যাক করে আসছি ক্লাসে। হুম সরি, একটা ভালো নিউজ দেই। আমাদের হাল প্রাইসে উইনার কিন্তু বিজনেস স্কুল থেকে হয়েছে, বুঝতে পেরেছেন? এবং এখানে 261 ব্যাচের স্টুডেন্ট ছিল, আমি এটার জন্য বেশি এক্সাইটেড। 261 এর একদম চিন্তা করেন ফ্রেশার, ওরা এই চ্যাম্পিয়ন স্ট্রিমে ছিল। তো যেটা বলছিলাম যে ধরেন একটা ম্যানেজার উনি দেখলো এখন সামার,
এখন সামার একজন ম্যানেজার উনি দুইটা প্রোডাক্ট লঞ্চ করতে পারে, একটা হচ্ছে আইসক্রিম আর একটা হচ্ছে গিয়ে আপনার আইসক্রিমের সাথে কি দেওয়া যায় বলেন তো, সামারে যেটা খাওয়া যায় না? আইসক্রিম আর কি এমন একটা প্রোডাক্ট হতে পারে যেটা সামারে খেতে তেমন একটা ভালো লাগে না? ওটা খেলে ওটা আরো বেশি সাফোকেটিং লাগে, গরম লাগে। প্রোডাক্ট নাই, আমার তো মাথায় কিছুই আসতেছে না। আচ্ছা যান, হট কফি চিন্তা করি, হ্যাঁ? শুনছেন সবাই আমাকে? জি মিস, শোনা যাচ্ছে। তো ধরেন আমরা হট কফি চিন্তা করি, ধরে নেন যে হট কফি খেলে আমাদের অনেক গরম লাগে, আইসক্রিম খেলে স্বভাবতই খুব মানে ভালো লাগে, একটা সুদিং ফিল করি। সো একজন ম্যানেজার উনি কি হলো, উনি একটা কোম্পানির ম্যানেজার, উনাকে প্রোডাক্ট লঞ্চ করতে বলছে। এখন বলছে যে তুমি দুটো প্রোডাক্ট লঞ্চ করতে পারো, আইদার হচ্ছে কফি আর হচ্ছে আইসক্রিম। এখন উনি দেখলো এটা হচ্ছে সামার, প্রচন্ড গরম, এই গরমের মধ্যে হট কফিটা খাওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট আমাদের, হট কফি খেলে আমাদের উল্টো আরো গরম লাগবে। তো উনি কি ডিসিশন নেবেন ওই সময়, তার জন্য ওয়াইজ ডিসিশন কি হবে, তার জন্য কিন্তু ওয়াইজ ডিসিশন হবে আইসক্রিম লঞ্চ করা, বিকজ গরমে আইসক্রিম খেতে ভালো লাগে। বাট এটা যদি উইন্টারে হতো, শীতকালে, ওই যে আপনারা যে আসছেন একদম কুয়াশার মধ্যে, তার তো 252 ব্যাচ আপনারা তো পেয়েছেন, কুয়াশার মধ্যে আসছেন, এই কুয়াশার মধ্যে তখন হচ্ছে যদি আপনাদেরকে আইসক্রিম অফার করতো আর সাথে হচ্ছে আপনার হচ্ছে হট কফি, আপনি কোনটা পারচেজ করতেন? আইসক্রিম না হট কফি? হট কফি মিস। কফি খেতেন না? আর অ্যাজ এ ম্যানেজার আমিও কি বুঝবো যে ওই সময় যদি আমি হচ্ছে আইসক্রিম অফার করি, না, ওই সময় যদি আইসক্রিম অফার করি তখন কিন্তু আমার আইসক্রিম হচ্ছে সেল হবে না, বাট আমি যদি হট কফি অফার করি তখন কিন্তু সেল হবে। এই জন্য দেখবেন সিজনাল বিজনেস গুলা সিজন বেসিসে হয়, কারণ ওই যে বিজনেসম্যান তারাও তো রেশনাল পিপল, তারাও একই রকম চিন্তা করে। তো দেখবেন যে উইন্টারে আমরা টি, তারপরে কফি বা ক্যাফে বিজনেস এগুলো খুব পপুলার হয়ে যায়। আবার সামারে দেখবেন যে স্মুদি, আইসক্রিম, তারপরে হচ্ছে গিয়ে সফট ড্রিঙ্কস, এগুলোর বিজনেস খুব বেশি ফ্লরিশ করে। এবং আরো মজার বিষয় যদি জানেন, আমি এটা নিয়ে একটা স্টাডি করেছিলাম, সেখান থেকে পেয়েছি উইন্টারে বাংলাদেশে যত আইসক্রিম কোম্পানি আছে তাদের প্রোডাকশন প্রায় 2 মাস বন্ধ থাকে। উইন্টারে কোনো প্রোডাকশন হয় না, ওরা একটা হাইবারনেশনে চলে যায় বলা যেতে পারে, শীত নিদ্রা যেটাকে বলি আমরা। বিকজ ওই সময় তো আইসক্রিম সেল হবে না, আমার আইসক্রিম মানে প্রোডাক্ট লস না ওদের, তো ওরা প্রোডাকশনই অফ রাখে, ওদের কোম্পানি ওই সময় শাটডাউনের মতো থাকে, তো ওরা প্রোডাকশনে যায় না। আবার ইন দ্য সেম টাইম উইন্টারে, সামারে আমার হচ্ছে গিয়ে আহ মানে সফট ড্রিঙ্কস এর যা প্রোডাকশন উইন্টারে যতটুকু হয় না কেন, সামারে সফট ড্রিঙ্কস এর প্রোডাকশন তার প্রায় 3 গুণ বাড়ায় দেয়। এবং যত বেশি গরম পড়ে তত বেশি সফট ড্রিঙ্কস সেল হয়। এবং আরো একটা বিষয় আছে, সফট ড্রিঙ্কস ঠান্ডা থাকে, ফ্রিজারে থাকে, এই জন্য তারা ইনভেস্ট করে যে বেশি ঠান্ডা হলে মানুষজন বেশি পারচেস করতে পছন্দ করবে। তো এই যে আমরা দেখলাম অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমরা কি দেখলাম যে আমরা কিন্তু সেম সিচুয়েশন সেম ডিসিশনটা নেই, এটা কি আমরা বলছি রেশনাল পিপল থিঙ্ক অ্যাট দ্য মার্জিন। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে আমরা সবাই ইউনিভার্সিটিতে আসছি ডিগ্রি নিতে, কেন? কারণ আমাদের একটা ধারণা আছে যে আমি ডিগ্রি নিলে আমার পক্ষে একটা একটু হাই ইনকাম করা পসিবল, বা যে ইনভেস্ট করছি এটা 2 বছরে তুলে ফেলা পসিবল। আহ তারপরে আমি দাম বাড়লে আমি কিন্তু কম কিনছি, এটা সবাই কিনছে। আবার সামারে আমি যদি অ্যাজ এ অন্টারপ্রেনার হই, আমি সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট হচ্ছে লঞ্চ করছি, উইন্টারে আমি উইন্টার ফ্রেন্ডলি প্রোডাক্ট লঞ্চ করছি অ্যাজ এ অন্টারপ্রেনার, বিকজ একই রকম চিন্তা করে, এই থিঙ্কিং এর বাইরে আমরা কখনো যাই না। এরপরে যে প্রিন্সিপালটা আছে, বই যে দুটো এক্সাম্পল দিয়েছে, ওই যে আমি যে ম্যানেজারের কথা বললাম, ম্যানেজারের কথা বলেছে, আর ওই যে স্টুডেন্ট যেটা, এই দুটো এক্সাম্পল বইয়ে দিয়েছে। এরপরে আসেন আমার যে প্রিন্সিপালটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে পিপল রেসপন্ড টু দা ইনসেন্টিভস। এখানে নতুন দুইটা ওয়ার্ড আমরা শিখছি। রেসপন্ড তো বুঝতেই পারছেন, রিয়াকশন দেখানো এটা বোঝাচ্ছে সেটা, আর ইনসেন্টিভ বলতে এখানে যেটা বোঝাচ্ছে, আমরা যারা সায়েন্সে ছিলাম আমরা ইনসেন্টিভ বলতে বুঝতাম যে কোন একটা রিয়াকশনের আপনার স্পিডটা বাড়ায় দেয়, যদি বাড়ায় দেয় সেটা বাড়ায় দেয় বা কমাই দিতে পারে, এটাকে আমরা ইনসেন্টিভ বলতাম। বাট দিন শেষে তার কোনো পরিবর্তন হয়। বাট ইকোনমিক্সে ইনসেন্টিভ ইজ এ ডিফারেন্ট থিং।
In economics, incentive means it's a kind of punishment or it's a reward. Most of the cases are actually reward. মানে একটা রিওয়ার্ড পাবেন এরকম একটা বিষয়, বা এটা করলে আপনার একটা পানিশমেন্ট হতে পারে বা একটা কম্পেনসেশন হতে পারে, যেটার কারণে আপনার ডিসিশনটা চেঞ্জেস হয়ে যায়। এটাকে আমরা বলি হচ্ছে ইনসেন্টিভ। লেটস সে আমরা ক্লাসে এখন সবাই আসতে পছন্দ কেন করি? কিন্তু আপনাদেরকে শুরুতে একটা ইনসেন্টিভ দেওয়া হয়েছে, সেটা কি যে এখন থেকে ক্লাস অ্যাটেন্ডেন্স 10 মার্কস, মানে ক্লাস অ্যাটেন্ডেন্স ক্লাস পারফরমেন্স যে বলাই হচ্ছে, ক্লাস করলেই 10 মার্কস পাবেন। 10 মার্কস কিন্তু কম না। তো এই যে ক্লাস করলে 10 মার্কস পাবো, এটা কি আপনাদের জন্য একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করেছে। তো আপনি সেই অনুযায়ী রেসপন্ড করছেন, মানে কি আপনি ক্লাসে আসেন, ইউজুয়ালি ধরে আপনি ক্লাসেই আসেন না, তো আপনার মনে হচ্ছে যে 10 মার্কস অনেক বেশি, পাস করে যান। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিন। ধরেন আপনাকে এখন বলা হলো যে একটা হ্যান্ড ওয়াশ কিনে নিয়ে আসেন, যেটা 10 সেকেন্ডে জীবাণু মেরে ফেলে। এখন আপনারা কোনটা কিনতে যাবেন? চিন্তা করেন। ওই যে একটা হ্যান্ড ওয়াশ, যেটা আমরা অ্যাড দেখি যে 10 সেকেন্ডে জীবাণু মেরে ফেলে, ধুতেই থাকো ধুতেই থাকো ধো, এই যে এরকম ad। কেন ওইটা আমরা কিনবো? কেন কসকো সাবান দিয়ে হাত ধুইলে কি আমার হাতের জীবাণু মরবে না? মরবে। বা লাক্স সাবান দিয়ে হাত ধুইলে কি হাতের জীবাণু কি বসে রাখবে? তাও কিন্তু না। বাট আমাকে একটা ইনসেন্টিভ দেওয়া হয়েছে যে এই লাইফ বয় হ্যান্ড ওয়াশ ইউজ করলে 10 সেকেন্ডে জীবাণু মরবে। এটাই এই কারণে আমি কসকো সাবান না কিনে লাইফ বয় হ্যান্ড ওয়াশ কিনছি। এই যে আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেল, এই যে আমরা ডিসিশন চেঞ্জ করে ফেলতেছি কোনো একটা কারণে, এটা কি বলছে? পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। হিউজ এক্সাম্পল আছে এটা। আরো একটা দিক, যেমন হচ্ছে ধরেন আমরা সুপার শপে গেলে এই জিনিসটা খুব হয়। ধরেন আপনার বিস্কিট কেনার কোনো ইচ্ছা নেই, একটা বিস্কিট কিনতে চান না, আপনি কিনতে গেছেন হচ্ছে বললাম একটা চকলেট। এখন আপনি যে দেখলেন যে লেক্সাস বিস্কিট প্যাকেট কিনলে আর এক প্যাকেট ফ্রি সাথে, আপনি কি করেন? কিনে ফেলেন না? একটা কিনলে তার একটা দামে দুইটা পাচ্ছি, এই জিনিসটা কাজ করে না মাথায়? হুম। আমি রিসেন্ট টাইমে আমার একটা এক্সাম্পল দিই। আমি লেক্সাস বিস্কিট খাই না, তো আমি যাই দেখলাম এরকম কি যেন একটা বিস্কিট, সেটা দুইটা কিনলে একটা ফ্রি, এরকম। তো থ্রি, মানে বাই টু গেট ওয়ান ফ্রি, এরকম টাইপস। তো আমি এটা কিনে ফেলছি। আমি এটা এখানে এক্সাম্পল দিব যে আমি নিজেও কিন্তু লুপ হলে পড়ে গেছি। তো বাই টু গেট ওয়ান ধরে নিলাম, এটা লেক্সাস বিস্কিট, বললাম এটার দাম হচ্ছে 50 টাকা। 50 টাকার বিস্কিট কিনেছি, 3 প্যাকেট কিনেছি। তো 50 × 3 ইকুয়াল টু কত হওয়ার কথা? 150 টাকা হওয়ার কথা। কিন্তু আমি অ্যাকচুয়ালি পে করলাম কত? যেহেতু বাই টু গেট ওয়ান ফ্রি, আমি দুইটা কিনলাম, দুইটার দাম দিলাম আর একটা ফ্রি পেলাম, 100 টাকা পে করলাম। আমি অ্যাকচুয়ালি পে করলাম হচ্ছে আপনার 100 টাকা। তাহলে আমি মনে মনে ভাবতেছি আমার তো 50 টাকা প্রফিট হচ্ছে, এই কারণে বিস্কিটটা কিনে নিয়ে আসছি। কিন্তু আসলে দেখেন প্রফিটটা কার হয়েছে, এখন এটার হিসাবও দিব। এখন ওই তারা জানে পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। আমি লেক্সাস বিস্কিট সেল হচ্ছে, তাহলে না হলে নতুন লটে লেক্সাস বিস্কিট আনা যাবে না। পুরাতন লট যেগুলো ডেট প্রায় শেষ হয়ে আসে, এগুলো তো নষ্ট হয়ে যাবে। কি করবে? এই প্রোডাক্ট যদি বিক্রি না হয় 150 টাকায় কিন্তু ওদের লস। কিন্তু যদি 100 টাকা সেল হয়, এটাতে কিন্তু প্রফিট আছে। দেখি কিভাবে প্রফিট আছে। ধরে নিলাম, গড়লাম, লেক্সাস বিস্কিট পার প্যাকেট তৈরি করতে ওদের খরচ হয় 25 টাকা। তাহলে 3 প্যাকেট তৈরি করতে খরচ কত হবে? 75। 75 খরচ হলো, তাহলে প্রফিট থাকলো কত? 3 প্যাকেট বিক্রি করলো 100 টাকায়, তৈরি করছে 75 টাকায়, 25 টাকা লাভ না? লস আছে কোনো? অথচ দেখেন আপনি কিন্তু লেক্সাস বিস্কিট কেনার কথা না, এবং কিনবেন না, ওরা এটাই জানে। দোকান আপনাকে একটা ইনসেন্টিভ দিয়ে দিল যে নাও তুমি দুইটা কিনলে একটা ফ্রি পাবো, কিন্তু দুইটা কিনলে একটা ফ্রিতেও তোদের প্রফিট থাকে, এবং এর মধ্যে ওদের ডাবল প্রফিট, সেটাও বলছে। কি হচ্ছে? আপনি নতুন পুরাতন লটে লেক্সাস বিস্কিট গুলো কিনে ফেললেন, ওদের স্টোর খালি হয়ে গেল, ওরা নতুন লট এখানে লঞ্চ করতে পারবে, ওদের প্রোডাক্টটা নষ্ট হলো না। ওদের তো আপনি যদি না কিনতেন তাহলে তো ওদের 75 টাকা লস, মানে 75 টাকা নষ্ট হইতো, সেটাও হলো না। প্রোডাক্ট চলেও গেল, আর আপনি মাঝখান দিয়ে লেক্সাস বিস্কিট কিনে ফেলে কিনে ফেলে তাতে খেয়ে ভালো লাগতে পারে, তার পরবর্তীতে আপনি লেক্সাস বিস্কিট কিনবেন। এই জন্য দেখবেন যে ফ্রি অফার পেলে আমরা বেশি কিনতে চাই, এবং এই জন্য দেখবেন যে যেই প্রোডাক্ট গুলো মার্কেটে চালাইতে যায়, ওরা একটা কোন একটা লুক্রেটিভ একটা ফ্রি অফার দেয়। যেমন ধরেন বলে যে
একটা লাক্স সাবান কিনলে সাথে আর একটা লাক্স সাবান ফ্রি। দেখবেন যে লাক্স সাবানের সাথে একটা লাক্স সাবানের মিনি প্যাক ফ্রি দিচ্ছে, যেটা মানে কোনো দামই নাই, 2 টাকা 5 টাকা, কিন্তু তাতে ওইটারই আকারে একটা লাক্স কিনে নিয়ে আসছেন। তো এরকম আপনার হয়তো ডিসিশন ছিল আপনি কসকো সাবান কিনবেন বা মেরিল সোপ বার কিনবেন, বাট ওটা না কিনে আপনি কি করলেন, আপনি ইনসেনটিভের লুপ হলে পড়ে গেলেন, এবং ইনসেনটিভের লুপ হলে পড়ার কারণে আপনি রেসপন্ড করলেন, এবং সেই অনুযায়ী আপনার ডিসিশন চেঞ্জ হয়ে গেল। এই যে ইন্ডিভিজুয়ালদের ডিসিশন চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন বিষয়টা? ইন্ডিভিজুয়াল কি করছে, আমরা আমার যে পারচেস করার আমার বাই করার যে ডিসিশন ছিল এটা চেঞ্জ হলো, সেটা কিসের কারণে চেঞ্জ হলো, ইনসেন্টিভ পাওয়ার কারণে, যেটার কারণে মেবি আমি রিওয়ার্ডেড হচ্ছি, যে আমি অতিরিক্ত একটা বিস্কিট পাচ্ছি বা আমি অতিরিক্ত একটা গিফট পাচ্ছি। সো এই যে এই কারণে যে আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেল, দিস ইজ কল পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। ইউ গেট মাই পয়েন্ট? দেখি বইয়ে কি এক্সাম্পল দিয়েছে, বলতেছে যে হ্যাঁ রেশনাল পিপলের সবকিছু ইনসেন্টিভের সাথে রিলেটেড। যেমন একটা কথা বলছে যে এখানে তো ইউএস এর এক্সাম্পল দিয়েছে, আমি বাংলাদেশের একটা এক্সাম্পল দিচ্ছি। আর রিসেন্ট টাইমে গ্যাসের দাম অনেক বেড়ে গেছে না? গ্যাসের দাম যে বেড়ে গেছে, মানুষজন দেখবেন যে গ্যাসের দাম বাড়াটা এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ইচ্ছা করে বাড়িয়েছে। কারণটা কি, আমাদের দেশের ন্যাচারাল গ্যাসের আপনার রিজার্ভ কমে আসতেছে, তো আমাদেরকে অল্টারনেটিভে শিফট করতে হবে। সেটা কি হতে পারে, ইলেকট্রিক কুকার হতে পারে, সোলার প্যানেল দিয়ে যেসব কুকার চলতে পারে। সো কি হয়েছে, যেই গ্যাসের দাম বেড়ে গেছে দেখবেন যে মানুষ কিন্তু ইলেকট্রিক কুকারে বেশি রান্না করছে, ওভেনে রান্না করছে। এটা হচ্ছে, দেখবেন যে গভর্নমেন্ট যখন মনে করে যে ব্যাড যে প্রোডাক্ট গুলো আছে যেগুলো আমাদের হেলথের জন্য খারাপ, লাইক সিগারেট, এটার কনজাম্পশন যখন কমাইতে চান এটার উপর অনেক বেশি ট্যাক্স ইম্পোজ করে দেয়। তো জানে পিপল উইথ রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ, ট্যাক্স ইম্পোজ করা মানে ওটার দাম বেড়ে যাবে, দাম বাড়লে কি হবে, আপনি কিন্তু সিগারেট কনজিউম করবেন না। তো এটা গভর্নমেন্টের স্ট্র্যাটেজি। তারপরে ধরেন গভর্নমেন্ট কি করে, অনেক প্রোডাক্টের উপরে দেখবে যে বলবে যে ট্যাক্স ফ্রি করে দেয়। যেমন আমি আজকে দেখলাম যে 11টা প্রোডাক্ট দেখিয়েছে, 11টা প্রোডাক্ট গভর্নমেন্ট বলেছে যে বিদেশ থেকে আপনি ট্যাক্স ফ্রি আনতে পারবেন। এখন এটা কেন করেছে, বিকজ ওই প্রোডাক্ট গুলো বাংলাদেশে ট্যাক্স ফ্রি আনলে বাংলাদেশের ইকোনমিতে কোনো ক্ষতি হবে না, এবং এটাও জানে যে আপনি প্রচুর পরিমাণে আনবেন এবং এটা বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করবে। মোস্ট অফ দেম আর হচ্ছে ওই যে র মেটেরিয়ালস টাইপের প্রোডাক্ট। তো এই জন্য গভর্নমেন্ট ইনসেন্টিভটা দিচ্ছে যে তুমি ইনসেন্টিভ দিলাম তার মানে তুমি বেশি কিনবে, কিনে নিয়ে তুমি দেশে আসবে। তারপরে দেখবেন যে প্রবাসীদের বলে তুমি রেমিটেন্স পাঠাও, যারা রেমিটেন্স পাঠায় দেখবেন যে রেমিটেন্স পাঠালে অতিরিক্ত একটা ইন্টারেস্ট যোগ হয়ে তারপরে সে টাকাটা ওদের অ্যাকাউন্টে ঢুকে বাংলা। সে কেন এটা করে, এটা না বললে তো বিদেশ থেকে টাকা পাঠাবে না। ডলার আপনি পাঠালে যদি পার ডলার আপনি যদি 2% ইন্টারেস্ট পান, তখন আপনার মনে হবে যে আমি দেশে পাঠাই। So this is how people respond to the incentive. এই কারণে আমরা যে অ্যাড গুলো দেখি, দেখবেন যে অ্যাড গুলোতে আপনাকে অনবরত অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আমরা দেখি, আপনাকে ইনসেন্টিভ দিতে থাকে যে তুমি এটা কনজিউম করো বা এটা করো ওটা করো। যেমন রিসেন্ট টাইম আমাদের দেশে ইলেকশন হয়েছে, ইলেকশনে বিভিন্ন রকম ক্যাম্পেইন ছিল, বিভিন্ন প্রার্থী দলের, এই আমরা এটা করবো দেশের জন্য, ওটা করবো, এটা হবে না সেটা হবে না। এগুলা কেন, এগুলো সবই ইনসেন্টিভ। ইনসেন্টিভের কারণে যদি আপনি রেসপন্ড করেন, যে ওনাদেরকে ভোট দেন বা ওনাদেরকে সাপোর্ট করেন বা ওনাদেরকে অনলাইনে কথা বলেন বা অফলাইনে কথা বলেন, এটাই তাদের বেনিফিট। তো এই যে আমাদের ডিসিশন, ধরেন লেটস আপনি বিস্কিট কিনতে চাচ্ছিলেন না, কিন্তু আপনাকে কেনালো, এই যে ডিসিশন চেঞ্জেস হলো ইনসেন্টিভের কারণে, দিস ইজ কল্ড পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ। কারণ এখানে ইউএসএ গভর্নমেন্টের এক্সাম্পল দিয়েছে, যখন গভর্নমেন্ট মনে করে যে গ্যাসের ইউজেস কমাই দিবে, ইলেকট্রিসিটি ইউজেস বাড়াবে, তখন হচ্ছে ওরা এটাই করে যে গ্যাসের প্রাইস বাড়ায় দেয়। তারপরে এই যে বলছে যে সিগারেটের ট্যাক্স ইম্পোজ করে সিগারেটের উপর, যাতে স্মোকিংটা কমে, এরকম টিনেজারদের মধ্যে এরকম। তো আমরা এই 4টা প্রিন্সিপাল একটু ডিটেল পড়বো। ডিটেল বলতে বোঝাচ্ছি যে আমাদের বইয়ে আমরা খুব ডিটেল এটা আলোচনা করা আছে, আমরা সেখান থেকে পড়বো। এরপরে যেটা হবে যে এই প্রিন্সিপাল গুলোর উপরে আমি কেস টাইপের কোশ্চেন, আমি একটা কেস দিতে পারি। হ্যাঁ, আমি কেস হচ্ছে একটু বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা গত সেমিস্টার টিমসেই দিয়ে রেখেছিলাম আমাদেরকে, ওখান থেকে ওপেন করে দেখাবো, আপনাদের সাথে আমি শেয়ার করবো বাই দা ওয়ে। তো যেটা হচ্ছে যে আমি কিছু কেস দিয়ে দিতে পারি, আপনারা যেটা হবে ওই কেসটা পরে আপনাদেরকে বুঝতে হবে যে আসলে আমি কোন প্রিন্সিপালের কথা বলছি, এবং দেন আপনি বলবেন যেটা এই প্রিন্সিপাল, এবং দেন চেষ্টা করবেন যে ওই প্রিন্সিপাল অনুযায়ী আমরা যাতে আরো 2টা এক্সাম্পল দিতে পারি, এবং অবশ্যই এটা রিয়েল লাইফ এক্সাম্পল হয়।
যেমন ধরেন আমি একটা কেস দিলাম, ধরেন আমি এরকম বললাম যে মিস্টার সুমন went to a super shop and he find out that there is a 70% sale going on, so he purchased a lot of from there. So now tell me which principle is related to with his activities and give more real life examples. তো আমরা কি বুঝলাম, মিস্টার সুমন সুপার শপে গিয়েছে, 70% অফ দিতে অনেক কিছু কিনছে, তার এত কেনার কথা ছিল না। সে দেখলো যে 70% অফ, তার মানে তার হচ্ছে অল্প টাকা লাগবে, তো সেই কারণে সে বেশি কিনলো। তার মানে কি, তার কি একটা ইনসেনটিভ দেওয়া হলো, তার মনে হলো যে আমি একটা ইনসেনটিভ পাচ্ছি। এই যে ইনসেনটিভ পাচ্ছি এটাকে আমরা বলি পিপল রেসপন্ড টু দা ইনসেনটিভ। আচ্ছা, ডাবল ক্লিক হয়ে গেছে। তারপরে আপনি আপনার রিয়েল লাইফ থেকে কি এক্সাম্পল দিতে পারেন? আপনি আপনার রিয়েল লাইফে চিন্তা করেন তো আপনাকে এরকম ইনসেনটিভ দিয়ে কি কি কাজ করায় নিশ্চয়। যেমন ধরেন আপনি নির্বাচনে হয়তো কোনো একটা স্পেশাল প্রার্থীকে ভোট দিয়েছেন, আপনাকে হয়তো সেই প্রার্থী এসে কি করছে, ধরেন জড়াই ধরছে, বলছে যে ভাই ভোটটা দিয়ে আমি দেশের উন্নয়ন করবো, আপনি সেটাতেই কনভিন্স হয়েছেন, তো আপনি তাকে ভোটটা দিয়েছেন। আমি যে আপনাদের মাইক্রোসফট টিমস থেকে ওপেন করছে, এটা লাস্ট সেমিস্টারে আমি দিয়েছি, এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো এই যে আমরা কি করছি, আমরা কিন্তু ওনার কথাতে কনভিন্স হয়ে তাকে ভোট দিয়ে দিলাম। এই যে এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল। তাকে বলতেই পারেন যে আমি আহ লেটস সে কি বলবো, আড়ং এ 70% সেল চলছে, আমি আড়ং থেকে প্রোডাক্ট কিনি না, বাট আমি যেই দেখলাম দের ইজ 70% সেল, আমি আড়ং থেকে প্রোডাক্ট কিনতে গেছি। একদম রিয়েল লাইফ এক্সাম্পল। আমি আড়ং এ যখন সেল দেয় তখন আড়ং এ মানুষজনের ঠেলায় হাঁটা যায় না। আচ্ছা, এইরকম একটা এরকম একটা ডক ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছে, যেমন পিপল ফেসেস ট্রেড অফ, এটা একটা প্রথম একটা এক্সাম্পল দিয়েছে। দেখেন এডুকেশন ভার্সেস এমপ্লয়মেন্ট, ওই যে আপনাদের কথা যেটা বলেছি, যে আপনি কি মাস্টার্স ডিগ্রি নিবেন নাকি আপনি এমপ্লয়মেন্টে চলে যাবেন, ইটস টোটালি আপ টু ইউ। বাট আপনি আসলে এখানের মধ্যে আপনাকে ডিসিশন নিতে যে আমি পড়াশোনা করবো না আমি এমপ্লয়মেন্টে চলবো, যে কোনো একটা চয়েস করতে হয়। এটাকে বলছে পিপল ফেসেস ট্রেড অফ। তারপরে আপনি রুরাল এরিয়াতে থাকবেন না আরবান এরিয়া, শহরে থাকবেন না গ্রামে থাকবেন, এটা যেমন পিপল ফেসেস ট্রেড অফ এর মধ্যে পড়ে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আপনি কাজ করছেন তখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কাজ বেশি করব না হচ্ছে গিয়ে ওভারটাইম করবো না ওভারটাইম করবো না। ওভারটাইম যদি করি তাহলে আমি লেজার টাইম কম পাবো, এটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন, বাট ইউ আর ফেসিং ট্রেড অফ, দ্যাটস ইট। আচ্ছা, তারপর অপরচুনিটি কস্ট, যেমন এই যে যেমন একাডেমিক কমিটমেন্ট, এই যে যেটাকে বলছিলাম, ওইটাকে আবার অপরচুনিটি কস্ট দিয়ে বলা যায়। যে আপনি এমপ্লয়মেন্ট ছেড়ে আপনি স্টাডিতে চলে আসলেন, তার মানে কি আপনি আপনার ভ্যালুয়েবল টাইমটা স্টাডি পিছনে স্পেন্ড করছেন। তার মানে হচ্ছে আপনার আপনি এমপ্লয়মেন্ট থেকে যেটা আর্ন করতেন, দ্যাটস ইওর অপরচুনিটি কস্ট। তো এই হচ্ছে এরকম কতগুলো কেস আমি দিয়েছি। আজকে আপনাদের কাজ থাকবে কেস গুলো একটু পড়া, হ্যাঁ, কেস গুলোতে কি কি আলোচনা করেছে এগুলো একটু পড়ে পড়ে দেখবেন। মেনে অবশ্যই কেস রিয়েল লাইফ এক্সাম্পল বলতে বোঝাচ্ছি যে আপনার লাইফে ঘটে গেছে এরকম দুটো এক্সাম্পল আপনি হচ্ছেন আমাকে মানে আপনারা নোট করে রাখবেন 4টা প্রিন্সিপালের উপরে। যেমন পিপল ফেসেস ট্রেড অফ, খুব সহজ আপনি বলতে পারেন যাতে কিছু একটা পারচেস করতে গেছেন সেখান থেকে একটা চয়েস করেছেন, দ্যাটস ইট। বা আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, আপনি একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে ভর্তিছেন, বাকিগুলোকে চয়েস করতে পারেন। এভাবে করে প্রত্যেকটা প্রিন্সিপালের প্রথম 4টা প্রিন্সিপালের হচ্ছে গিয়ে রিয়েল লাইফ এক্সাম্পল যেটা এরকম দুটো দুটো করে নোট করে রাখবেন, কারণ কোশ্চেন করলে এখান থেকে আমি রিয়েল লাইফ এক্সাম্পল টাইপের কোশ্চেন। আচ্ছা, আর কেস বেসড কোশ্চেন হলে ধরেন এরকম একটা কেস বলে দিই। যেমন এই যে বললাম যে সুপার মার্কেট ইন্ট্রোডিউস এ রিওয়ার্ড সিস্টেম ফর কাস্টমার হু ইজ ব্রিং রিউজেবল শপিং, যে আড়ং এর কথা বলেছে, হ্যাঁ ইনসেন্ট। আচ্ছা, তো কি হয়েছে যে একটা সুপার মার্কেট আড়ং বলছে যে তুমি যদি ব্যাগ নিয়ে আসো তাহলে তোমাকে 15 টাকা দিতে হবে। আপনি কি করলেন, ব্যাগ নিয়ে গেলেন, 15 টাকা সেভ করলেন। তো এই যে আপনাকে একটা ইনসেনটিভ দিল যে আপনি পরিবেশ বান্ধব ব্যাগ ইউজ করেন, আপনি যাতে বেশি ইউজ না করেন, যাতে ক্ষতি না হয়, এই যে একটা ইনসেনটিভ দিল, এটা তাহলে কোন প্রিন্সিপালের সাথে যাচ্ছে যে আপনার ডিসিশন চেঞ্জ হলো। আপনি আগে আরুন থেকে ব্যাগ নিতেন, এখন সেটা অনেক বাসা থেকে ব্যাগ ক্যারি করে নিতে যাচ্ছেন। আপনি বলতে পারেন পিপল রেসপন্ড টু দ্য ইনসেনটিভ। বা যদি এটা এরকম হতো যে আরঙের জিনিসের দাম বেড়ে গেছে যেন আমরা সবাই আড়ং থেকে কম কিনি, তাহলে এটা কি হচ্ছে, আমরা সবাই করছি না এই কাজটা, তার মানে কিন্তু আমরা সবাই এই ডিসিশন নিচ্ছি, তার মানে রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্কেট, 3 নাম্বার প্রিন্সিপাল। তো এইভাবে ছোট ছোট কেস থাকতে পারে, এই 4-5 লাইনের মধ্যে, ওটা দেখে আপনাকে বুঝতে হবে। এই জন্য আমি কিছু এক্সাম্পলও দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে কেস গুলো কিরকম টাইপের হয়। কেসটা শেয়ার করে দেবেন।
এরপরে যে আর যে 6টা প্রিন্সিপাল আছে এগুলা জাস্ট আমরা অ্যাজ ইট ইজ একটু গো থ্রু করে যাব। 6টা প্রিন্সিপাল থেকে আমরা হচ্ছে এখানে দুটো এক্সাম্পল দিয়েছে, বাকি গুলো হচ্ছে গো থ্রু করে যাবো। এখান থেকে আমরা আমি যে সাধারণত যদি লিখি জাস্ট এরকম প্রশ্ন দিতে পারি, রাইট ডাউন দ্য 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। অনেকগুলো অ্যাজ ইট ইজ লিখতে হবে, এই জন্যই বললাম যে বাকি 6টা গো থ্রু করবে, এগুলো অতটা বোঝা দরকার নেই, ম্যাক্রো রিলেটেড। জাস্ট আমি এক বাক্যে বলে দিচ্ছি এটা দিয়ে কি বুঝাচ্ছি। যেমন প্রিন্সিপাল 5, এটা দিয়ে বলছে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার। মানে যখন মনে রাখবেন যখন ট্রেড হয়, ট্রেড বলতে আপনি বাজার থেকে 2 কেজি আলু কিনে নিয়ে আসেন, ওইটা অলসো ট্রেড। So when there is trade, it means there is a win-win situation. Both party benefited হচ্ছে। যখনই both party benefited হয় তখনই প্রোডাক্টের এক্সচেঞ্জ মানে ট্রেড হয়। তো বাংলাদেশ ইউএসএ তে আরএমএল প্রোডাক্ট সেল করতে, it means here both party are benefited. বাংলাদেশও benefited, ইউএসও benefited, এই জন্যই ট্রেডটা হচ্ছে। বা কথার কথা ইউএসএ বাংলাদেশ থেকে বাংলাদেশ ইউএসএ থেকে কম্পিউটার প্রোডাক্ট কিনে নিয়ে আসতেছে, তার মানে এখানেও ট্রেড হচ্ছে এবং এই ট্রেডও বোথ পার্টি উইন হচ্ছে বলে এই ট্রেডটা হচ্ছে। এটাই বলে ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার। তারপরে অনেক সময় দেখা যায় যে ট্রেডের কারণে বিভিন্ন রকম ইমব্যালেন্স ক্রিয়েট হয়, সেক্ষেত্রে বলে যে যদি মার্কেটকে আপনি অ্যাজ ইট ইজ ছেড়ে দেন, মার্কেট মানে আমি আপনি প্রডিউসার আর কনজিউমার, তাদেরকে যদি অ্যাজ ইট ইজ ছেড়ে দেন তাহলে মার্কেটটা ব্যালেন্স ভাবে চলবে। এটাই বলছে যে মার্কেটস আর ইউজুয়ালি এ গুড ওয়ে টু অর্গানাইজ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি। 7 নম্বরে কি বলছে, গভর্নমেন্ট ক্যান সামটাইমস ইমপ্রুভ দ্য মার্কেট আউটকাম। এরপরে আসেন তারপরেও মার্কেট ঠিক মতো চলছে না, কারণ যদি গভর্নমেন্ট এসে নাক গলায় তাহলে মার্কেট। যেমন ধরেন এখন গভর্নমেন্ট এসে নাক গলাচ্ছেন এই জন্য গ্যাসের দাম বেড়ে গেছে। গভর্নমেন্ট যদি নাক গলায়, মানে গভর্নমেন্ট যদি বলে দেয় যে কথার কথা 500 টাকার উপরে গ্যাস সেল করা যাবে না, তাহলে ন্যাচারাল গ্যাসের দাম কিন্তু 500 টাকাই হয়ে যাবে। তো গভর্নমেন্ট চাইলেও মাঝে মধ্যে মার্কেটটা কন্ট্রোল করতে পারে, এটাই বলেছে, এবং সেই কন্ট্রোলটা ভালো। আচ্ছা, তারপরে বলছে প্রিন্সিপাল, এটা খুব মজার, মনে রাখবেন একটা দেশের লিভিং স্ট্যান্ডার্ড নির্ভর করে আপনার কেনার ক্ষমতার উপরে, পার্চেজিং পাওয়ার যেটাকে আমরা বলি। তো আপনার পার্চেজিং পাওয়ার বাড়লে ওই দেশের লিভিং মানে বুঝতে হবে আপনার আপনার ওই দেশের লিভিং স্ট্যান্ডার্ড বেড়েছে। তো আপনি যদি কথার কথা মোটা চাল থেকে নাজির শাল কেনার মতো অ্যাবিলিটি অর্জন করেন, তার মানে বুঝবেন বাংলাদেশের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ছে। এটাই সো এটাই বলছে যে কান্ট্রিজ স্ট্যান্ডার্ড অফ লিভিং ডিপেন্ডস অন ইটস অ্যাবিলিটি টু প্রডিউস গুডস এন্ড সার্ভিস, কতটুকু তৈরি করছে কিনছে এটা। আচ্ছা, এটা একদমই বুঝবেন না, মনে রাখবেন যে ওই যে ইনফ্লেশন মানে মূল্যস্ফীতি যেটা বলি আমরা, যে জিনিসপত্রের দাম বাড়ে অ্যাভারেজে, এটা কিন্তু আমার আপনার কারণে বাড়ে। এটা বাড়ে তখনই when government prints too much money। তো এটাই বলছে যে প্রাইস রাইজেস when government prints too much money। এটা বুঝাইতে গেলে ইনফ্লেশন বোঝাবে, এটা ইজ দ্য বিগ থিং, ইটস ম্যাক্রো। তো এটাই জাস্ট এইটুকু মাথায় রাখেন যে ধরে তার মানে কি, এখন যে জিনিসপত্রের দাম বাড়ছে, কেন দাম বাড়ছে? বিকজ গভর্নমেন্ট নিজের এক্সপেন্স বিয়ার করতে পারছে না, এই জন্য বেশি বেশি টাকা প্রিন্ট করতে এবং মার্কেটে ছেড়ে দিচ্ছে, এই জন্য ইনফ্লেশন। এটাই। আচ্ছা, লাস্টে ওই যে যেটা আমরা অলরেডি পড়েছি, ইনফ্লেশন হলে আবার মনে রাখবেন আনএমপ্লয়মেন্ট কমে। ইনফ্লেশন হলে আনএমপ্লয়মেন্ট কমে মানে হচ্ছে মানুষজন বেশি কাজ। ইনফ্লেশন যখন থাকে তখন মনে রাখবেন যে মানুষজন বেশি কাজ। তো সোসাইটি মানে গভর্নমেন্টের এই একটা ট্রেড অফ করতে হয় যে জিনিসপত্রের দাম বাড়াবে না কাজ। জিনিসপত্রের যদি দাম বেড়ে যায় তাহলে বেকারত্বের হার হচ্ছে আপনার কমে যাবে, কিন্তু জিনিসপত্রের দাম বাড়াও তো একটু প্রবলেম। আমি আমার ডেইলি নেসেসারিজ যদি অনেক হাই প্রাইসে কিনি, আমার জন্য ট্রাভেলসাম, বাট ইন দ্য মিন টাইম আমি জব পাচ্ছি। এখন গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে যে সে কি করবেন, জনগণকে কি আনএমপ্লয়মেন্টের মধ্যে ফেলবে নাকি ইনফ্লেশনের মধ্যে। এই যে কোনো একটা চয়েস করতে হবে। এটাই বলছে যে সোসাইটি ফেসেস শর্ট টার্ম ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এটাই হচ্ছে কি প্রিন্সিপাল 10। সো এগুলো মানে জাস্ট এক লাইনে বোঝানোর জন্য বললাম, এটা জাস্ট প্রিন্সিপাল গুলো অ্যাজ ইট ইজ মনে রাখতে হবে। যেহেতু প্রিন্সিপালটা হচ্ছে আমি ওই যে বললাম আমি বানাই নাই, এই প্রিন্সিপালটা হচ্ছে ইনভেন্ট করা, সো সেখানে প্রিন্সিপাল গুলো অ্যাজ ইট ইজ আমরা মনে রাখবো। ওকে, আজকে আমরা এতটুকুই পড়বো। আপনাদের একটা টাস্ক দিয়ে দিব নেক্সট ক্লাসে, আমি এটার জন্য একদমই টাইম ওয়েস্ট করব না, রেকর্ডেড ভার্সন ক্লাসও আপনারা পাবেন। তো যারা ক্লাসে নেয় তারাও জেনে থাকবেন। সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এর একটা ছবি আমি বলবো, এটা বাসা থেকে এঁকে নিয়ে আসবেন আপনাদের খাতায়। এটা ক্লাস অ্যাক্টিভিটি, চ্যাপ্টার 2 এর এই ছবিটা, ফিগার 1, দি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। ঠিক আছে, এই ছবিটা সবাই এঁকে নিয়ে আসবেন।
চ্যাপ্টার 2 এর ফিগার 1। নেক্সট ক্লাসে আমরা স্টাডি করব হাউ উই আর মানে হাউ উই আর কানেক্টেড উইথ দ্য ওভারঅল ইকোনমি। আমাদের অনেক সময় মনে হতে পারে যে আমি একটা স্টুডেন্ট, আমি এখনো আর্ন করি না, বা আমি খুব অল্প ডিমান্ড করি, so আমি কি আসলে ওভারঅল ইকোনমির সাথে কানেক্টেড? কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখবো যে না, আমি কোনো না কোনো ভাবে ওভারঅল ইকোনমির সাথে কানেক্টেড। এরপরে ছোট ছোট কিছু বিষয় আছে, যেমন লেবার কি, ল্যান্ড কি, আর তারা ইন্ট্রো টু বিজনেস এগুলা কিছু করেছেন। তারপর আমরা এটা এখানে ইকোনমিক্স এর ভাষায় আরো ডিটেল পড়বো। মার্কেট কি, হাউস হোল্ড অলরেডি পড়ে ফেলেছি, হাউস হোল্ড ফার্মস এগুলো কি, গুডস এন্ড সার্ভিসেস কি, এগুলো সম্পর্কে আমরা আরো ইন ডেপথ জানবো নেক্সট ক্লাসে। আচ্ছা, আমাকে এখন একটু টাইম অ্যালাউ করেন, আমি একটু অ্যাটেন্ডেন্স নিব। আমি আগে অ্যাটেন্ডেন্স নিব হচ্ছে B2 সেকশনের, দেন হচ্ছে B1 এর নিব। আমাকে একটু টাইম দেন, আমি আপনাদের ইয়াটা ওপেন করি। আচ্ছা, ইন দ্য মিন টাইম আজকে ক্লাস থেকে কারোর যদি কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি। কারো কোনো কোশ্চেন নেই? ঘুমাই গেছেন সবাই? নো ম্যাম আপনি নো ম্যাম আচ্ছা, ঘুমাইলে কি করা, আসলে আমাদের ব্যাড লাক। এবারে শুনি বুধে আমরা এত হচ্ছে গিয়ে ঘুমাই না। এত হচ্ছে মেকআপ ক্লাস পড়ে যাচ্ছে, অনেকগুলো গভর্নমেন্ট হলিডেও পড়েছে, আবার হচ্ছে এই যে নেট টেস্ট এগুলো মিলাই ঝিলায় আমাদের হচ্ছে অনেক মেকআপ ক্লাস পড়ে যাচ্ছে। আচ্ছা, আমি প্রথমে B2 নিচ্ছি। আমরা হচ্ছে যেটা বলছিলাম যে মেকআপ ক্লাস নিচ্ছে আমাদের 14 তারিখে আমরা একটা মেকআপ ক্লাস, 14 তারিখে ক্লাসটা আমাদের মিস হয়ে গেছে, সেটাই আজকে নিচ্ছি। আমরা যদিও অনলাইনে ক্লাস করেছি, তারপর আবার বলছি কারো যদি অ্যাটেন্ডেন্স মিস হয়ে যায় ওয়ারিড হওয়ার কিছু নেই, শেষে আবার আমি একটা সময় দিই, যে সময় আমি অ্যাটেন্ডেন্সটা অ্যাডজাস্ট করে দিই। তো কারোর নাম চলে গেলে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এই যে এখন একজন জয়েন করলেন, আমি তার নাম দেখেছি, তাকে অ্যাটেন্ডেন্স দিব না, এটা লাস্ট মোমেন্টে জয়েন করতেছে, এদের নাই। মাসুদুর রহমান, খুরশেদ আলম, জাবিদ প্রেজেন্ট ম্যাম। হাসান, প্রেজেন্ট ম্যাম। জাবিদ হাসান, উমর ফারুক, প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ তালহা ইসলাম, মোহাম্মদ তালহা ইসলাম, মাহজাবিন বিনতে আতিক, জান্নাতুল ফেরদৌসি, ইয়েস মিস আশফি, ইয়েস মাহিয়া, মিস মিথিলা, আল শাহ। মিথিলা আছেন? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম আছি সুবর্ণা, হাবিবা আক্তার সুবর্ণা, ইয়েস ম্যাম তৌকির আহমেদ, ইয়েস ম্যাম Yes, তৌকির ma'am. আহমেদ, Yes, ma'am. সামিউল ইসলাম সৌমিক, সাইমা মাহমুদ, মারজান আক্তার, ইয়েস ম্যাম ইশতিয়াক আহমেদ, ইশতিয়াক আহমেদ, Present ma'am. Present ma'am. মারিয়া ইসলাম, মোহাম্মদ হৃদয়, আচ্ছা, নোহাল নাওয়ার, শান্তানু, জুনায়েদ আহমেদ, ইশরাত জাহান মিম, মোহাম্মদ ওমর ফারুক, প্রেজেন্ট ম্যাম প্রেজেন্ট ম্যাম। রাকিবুল হাসান, Yes, madam. আফিফা, ইয়েস ম্যাম হিমেল, প্রেজেন্ট ম্যাম। নাদিয়া আক্তার, প্রেজেন্ট ম্যাম সাইফ বিন মাহবুব, প্রেজেন্ট ম্যাম। শহীদুল ইসলাম শান্ত, শহীদুল ইসলাম শান্ত নাই, রাজু মিয়া, ম্যাম। রাজু মিয়া আছেন? প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট। সাজিয়া ইসলাম মুনা, প্রমি হাসান, Yes, ma'am. আদনান শিকদার, প্রেজেন্ট ম্যাম। মিথিলা আক্তার, ইয়েস ম্যাম মাহাদি হাসান, Yes মোহাম্মদ ma'am. মাহাদি হাসান, Yes নাফি, ma'am. Yes ma'am.
নুরুন নাহার, Yes, ma'am. আবু বকর সিদ্দিক, আরিফ শাহরিয়ার, Present, ma'am. প্রথমা দেবনাথ, সিয়াম ইসলাম Ma'am, হৃদয়, সিয়াম ইসলাম হৃদয়, আশিক ইমরান বাপ্পি, তাহ- Ma'am, তাহ- তাহিয়াতুল ইসলাম, তাহিয়াতুল হাওয়া, সরি। Present, ma'am. Ma'am. B2 সেকশনে যারা অ্যাটেন্ডেন্স মিস Hello, ma'am. করেছেন, যারা B2 সেকশনের অ্যাটেন্ডেন্স মিস করেছেন, এখন আমি কোনো কোশ্চেন নিব না। B2 সেকশনে যারা অ্যাটেন্ডেন্স মিস করেছেন শুধু তারা হ্যান্ড রেজ করেন। এখন যারা জয়েন করেছেন তারা কেউই হ্যান্ড রেজ করবেন না, শুধু হ্যান্ড রেজ করতে ম্যাম বলেছি। আবু নাইম ম্যাম। B2 সেকশনে যারা অ্যাটেন্ডেন্স মিস করেছেন হ্যান্ড রেজ করেন, মাইক্রোফোন আনমিউট করেন, জাস্ট হ্যান্ড রেজ করেন। আমি কারোরটা না বুঝলে আমি আসবো। সিয়াম ইসলাম হৃদয়, আমি তো আপনারটা দিলাম এখনই। thank you, ma'am. সিয়াম ইসলাম হৃদয় Ma'am, দিয়েছেন। 2-6 দেওয়া হয়নি প্রেজেন্ট। আপনাকে কি হ্যান্ড রেজ করতে বলেছি? ম্যাম, আমার এটা হ্যাং করতেছে, আমি দিতে পারতেছি না। আচ্ছা, সাইমা তার আইডিটা বলেন। 25200606। আচ্ছা, তারপরে আবু নাইম আইডি 62। জি ম্যাম। আবু নাইম আপনি তো মনে হয় এই সেকশনের না, B1 এর না? ম্যাম আমার রুটিনে তো টাইপ টু B2 ম্যাম। আচ্ছা 25, ও সরি 2500, সরি মিস্টেক, 250 তো হচ্ছে উপরে। না, আবু নাইম আপনি 250 এখানে নাই, 250 B1 এ মনে হয়। B1 এ হচ্ছে ম্যাক্সিমাম সিনিয়র স্টুডেন্টরা। ম্যাম ওয়েট আমার করেন, রুটিনে আমি তো দেখছি। B2 দেওয়া ম্যাম। তার রুটিনে B2 দেওয়া। আমি এই যে B2 অ্যাটেন্ডেন্স ওপেন করে বসে আছে। আচ্ছা, আমি দেখি B1 এ আছে নাকি। আচ্ছা, আব্দুল্লাহ তার আইডি কত? মানে মাইক্রোফোন ওপেন করা, এই জন্য আস করছে। আপনি কি B2? ঠিক আছে। একটু টাইম অ্যালাউ করতে হবে, এটা ডেটা প্রসেসিং একটু সময় নেয়, অ্যাটেন্ডেন্সটা সেভ হোক, তারপর আমি B1 এ নিব। আচ্ছা, ইন দ্য মিন টাইম B2 আপনারা যারা আছেন, থ্যাংক ইউ ফর জয়েনিং টুডেস ক্লাস। অনেক পেশেন্ট নিয়ে হলিডেতে জয়েন করেছেন, আপনারা চাইলে এখন লিভ নিতে পারেন। থ্যাংক ইউ। আমি এখন হচ্ছে B1 এর অ্যাটেন্ডেন্স নিব। একই রকম যাদের প্রবলেম আছে আমরা অবশ্যই লাস্টে অ্যাডজাস্ট করে দেবো, ডোন্ট ওয়ারি। যদি মিস হয়ে যায় পরে জাস্ট একটু পেশেন্টলি ওয়েট করবেন, অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হবে। সাজ্জাদ হোসেন জুনায়েদ, গাজী মাহফুজ, আনান শাফি ভুইয়া, প্রেজেন্ট ম্যাম। রেজাউল ইসলাম, সাদিয়া আক্তার রিয়া, সুকান্ত পোদ্দার, ইয়াসিন ভুইয়া। Present, ma'am. ইয়াসিন ভুইয়া প্রেজেন্ট দিয়েছেন? জি ম্যাম। আমি দেখি নাই, আচ্ছা সরি। আচ্ছা, আবু নাইম আপনার তো নাম এখানেও দেখলাম না, 25062, তাই না? জি ম্যাম লাস্টে 62 ম্যাম। আচ্ছা দাঁড়ান, এটা পুরোটা দেখি। আপনার অ্যাডভাইজিং কবে করেছেন আপনি? ম্যাম এটা তো প্রথম দিকেই করছিলাম আমরা। মিস্টেক হওয়ার কথা না। আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সৃজন, হাসান আহমেদ সৃজন, আহসান হাবিব রাতুল, Present, ma'am. স্বাধীন ইফাজ, Yes, ma'am. মোহাম্মদ ওমর ফারুক, ইয়েস ম্যাম। নূরজাহান আক্তার, প্রেজেন্ট ম্যাম। ফাহমিদা খানম। প্রেজেন্ট ম্যাম। ফাহমিদা খানম আছেন? প্রেজেন্ট ম্যাম। খাদিজা প্রেজেন্ট ছিল, নায়না, প্রেজেন্ট ম্যাম। সুমি, সরি মাই মিস্টেক, আশিকুর রহমান সামি, আশিকুর রহমান সামি, না প্রেজেন্ট। আশিকুর রহমান সামি,
দুর্জয়, Yes, ma'am. ওয়াসিউল বাড়ি, Yes, ma'am. আবির হাসান অনিক, Yes, ma'am. ইফতেখার আহমেদ সামি, Yes, ma'am. সুমাইয়া আক্তার, Yes, ma'am. সাজ্জাদ হোসেন, Yes, ma'am. ফারিহা, ফারিহা, আফসানা Present, ma'am. আক্তার, Present, ma'am. Present, ma'am. ঈশা, Present, ma'am. সোহান, Yes, ma'am. জুবায়ের আবেদিন, মুরাদউদ্দিন ভুইয়া, মুশফিকুর রহমান সাজিদ, Present, ma'am. সজন দেবনাথ, Yes, ma'am. শাহাদাত হোসেন, Present, ma'am. তাইরিম, Yes, ma'am. শৈশব আলম, Yes, ma'am. রিফাত সুলতানা, Present, ma'am. আব্দুল্লাহ আল নাসিম, Present, miss. সায়েদ রায়ান হক, তারিফ হাসান, Yes, ma'am. সিফাত, কামরুল হাসান সিফাত, হামিদা বিনতে হারুন, Present, miss. পারভেজ আলম, মুহাইমিনুল ইসলাম, Yes, ma'am. আবু ইব্রাহিম ভুইয়া, সাইফুর Present, রহমান ma'am. সিয়াম, Present, ma'am. এটা কে? সাইফুর রহমান সিয়াম, No, no, ma'am. 68, ma'am. Abu Ifraim. মাহিবুর রহমান, Yes, ma'am. এথেনা, সাইবা আক্তার, Present, ma'am. তানভীর। Yes, ma'am. আচ্ছা, B2 সেকশনের, সরি B1 এর, আচ্ছা আরো দুজন ছিল, ফাইজা নাহিরিন চৌধুরী, প্রেজেন্ট ম্যাম। রিনা মল্লিক। Yes, ma'am. B1 সেকশনে যাদের অ্যাটেন্ডেন্স মিস হয়েছে একটু হ্যান্ড রেজ করেন। B1 সেকশনে যাদের অ্যাটেন্ডেন্স মিস হয়েছে হ্যান্ড রেজ করেন। পারভেজ আলম নিয়ন, আপনার নাম আমি 2বার কল করেছি। ম্যাম সমস্যা ছিল তো একটু ওই জন্য। আইডিটা বলেন। 63 ম্যাম শেষে, 63 শেষে। ধন্যবাদ ম্যাম। পারিয়া, আপনার তো অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। ম্যাম আমারটা তো Ma'am, thank পেলাম you. না ম্যাম। সাজিদ, আপনার আইডিটা কত? সাজিদ, আপনার আইডিটা কত? আচ্ছা নাইম, আমি তো আপনারটা দেখতে পাচ্ছি না, এই যে আপনি তো দেখছেন 250, আমি 65 শুধু দেখতে পাচ্ছি, 65। ম্যাম সাজ্জাদ ত্রয়ী এরা কি আছে ম্যাম? ত্রয়ী ম্যাম সরকার আবু নাই মনি মনে হয় জি ম্যাম 252 ত্রয়ী B2 সরকার। সেকশনে। আমাদের সেকশন কয়টা? দুই। মাইক্রো ইকোনমিক্স এবার সেকশন কয়টা? নাইম, জি ম্যাম। মানে কি দুইটাই সেকশন? আমি দুইটাই আমি নিচ্ছি। জি ম্যাম এই দুইটাই তো সেকশন ম্যাম। আমার হচ্ছে ওই ইসে 252 B2 দেওয়া ম্যাম। 5 to রুটি B2 ম্যাম। দাও। আচ্ছা, জি আমি ম্যাম। আরেকবার একটু দেখছি, দাঁড়ান। B2 সেকশন, তাই তো? B1 তো দেখলেনি, B1 এ আপনার নাম নাই। আমি B2 তেও আপনার নাম পাচ্ছি না। আচ্ছা ম্যাম এটা ইকোনমিক্স তাই তো ম্যাম? মাইক্রো ইকোনমিক্স, ইকো 101। ইকোনমিক্স, তাহলে ম্যাম আমার এটা নাই, এই গ্রুপে তো আমাকে অ্যাড দিল কি? ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আর যে টাস্কটা দিয়েছে এটা করে আসবেন। আমাদের নেক্সট ক্লাসে কিন্তু আমি এটা আগে চেক করবো, দেন আমরা ওটার উপর থেকে স্টাডি করা শুরু করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।